আমাদের উচিত হলো এরপরে 25 তারিখ হলো সম্পূর্ণ ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করা। যে এম্বাসির ভিতরে ওয়ার্ক পারমিট করা আছে প্রতিটা ইন্ডিয়ানকে দেশ থেকে তাড়াই দেওয়া উচিত। আমার সন্তান আমার দেশের সঙ্গে কাজ করে খাবে, কিসের জন্য ওয়ার্ক পারমিটের জন্য আপনারা? বাংলাদেশ পরিস্থিতি ক্রমশই ভয়াবহ, জটিল থেকে জটিলতর হচ্ছে এবং ভারতের সেনাবাহিনীরা কার্যত বিএসএফ সেনা তারা কিন্তু একেবারেই বাংলাদেশ ভারতের সীমান্তে, বিশেষ করে 4টি রাজ্য তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গে, সেখানে কড়া নজর রাখছে। আপনাদের প্রথমে যে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম, যে সেখানে অনুপ্রবেশ করতে গেলেই একেবারে সঙ্গে সঙ্গে গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছে বিএসএফ। এই মুহূর্তে ভারত যোগ্য জবাব দিচ্ছে। অন্তত যদি কোনো অনুপ্রবেশকারী এই মুহূর্তে সীমানা লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে, তাহলে নিশ্চিতভাবে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার কাজটা শুধুমাত্র শুরু করেছে এবং সমস্ত রকমের বিএসএফদের ছুটি বাতিল হয়ে গিয়েছে। তাদেরকে তাদের সংখ্যা ক্রমাগত বাড়ানো হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ নজরে রয়েছে। সমস্ত অধিকর্তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে ফোকাস করে বসে রয়েছেন। তার কারণ ক্রমাগত বাংলাদেশ থেকে যে ধরনের হুমকিগুলো আসছে, সেই হুমকিগুলো যে এই 7 সিস্টার দখল করে নেওয়ার, বাংলাদেশের জনসাধারণের মুখের কাছ থেকে যে হুমকিগুলো আসছে, সেটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছ থেকে আসা হুমকি নয়, এটা মোহাম্মদ ইউনূসের বা একেবারে সর্বোচ্চ প্রশাসনের কাছ থেকে আসা হুমকি হিসাবেই ভারত ধরছে। তার কারণ অফিসিয়ালি পাকিস্তান বা সম্ভবত অন্য দেশে গিয়ে ভারতের 7 সিস্টার নিয়ে অনধিকার চর্চা করেছিল এই জেহাদি নেতা মোহাম্মদ ইউনূস, যিনি একমাত্র জেহাদি নেতা যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর সব দিক থেকে ভারত সতর্ক। এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে শেষ সুযোগ, কান খুলে সরে রাখুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে শেষ সুযোগ। ওপার বাংলায় কথা বলে নিজেদেরকে, ওপার বাংলার লোকজনকে যারা বাংলা বলে ভাবার চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দিয়ে, তারা দীপু দাসের মর্মান্তিক কি পরিণতি হয়েছে সেইটা গতকাল বিশ্লেষণ করেছিলাম। একটু অন্যান্য সংবাদ মাধ্যম ঘেটেও দেখে নেবেন যে দীপু দাসও বাংলায় কথা বলতেন এবং দীপু দাসকে যারা ওইভাবে লাথি মেরে থেতলে অর্ধমৃত করে তারপরে গাছ থেকে ঝুলিয়ে, গলার থেকে প্যাচ দিয়ে ঝুলিয়ে একেবারে অর্ধমৃত অবস্থায় জ্বালিয়ে পুড়িয়ে, খড় দিয়ে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দিল, তাদের মনে রাখবেন তারাও বাংলাতেই কথা বলে আর বাংলা ভাষাতেই তারা বলছে যে ভারতের 7 সিস্টার তারা দখল করবে। ভারতের হাই কমিশনে তারা আগামী 25 তারিখে আক্রমণ শানাবেন বলে একেবারে কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন। আজকে সেই অংশগুলো দেখাবো, বিশ্লেষণ করব। পশ্চিমবঙ্গবাসী বাঙালিদের কাছে এটাই শেষ সুযোগ। সদ্ব্যবহার করবেন নাকি ছেড়ে দেবেন আপনার ব্যক্তিগত বিষয়। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। যে আমাদেরকে শেষ করলো, যে আমাদের দেশটাকে ডুবাই দিল, যে ইন্ডিয়ার তাবাদারি করে শেষ করলো আমাদের দেশটাকে, তারপরে সাপোর্ট গাবেন, তার সাফাই গাবেন। প্রতিটা সাংবাদিককে পিটানো উচিত। এই প্রথম আলো ডেইলি স্টার প্রতিটা সাংবাদিক ঘরে ঘরে যে হাদের খুনির সাথে যারা জড়িত সবাইকে মৃত্যুদণ্ড, সবাইকে। ইসলাম যেটা বলে খুনের বদলা খুন, খুনের বদলা খুন। ইসলাম আমাদেরকে বিদ্বেষী বানাইছে, আমাদেরকে বিদ্বেষী বানাইছে। আমি প্রথমে আপনাদের সামনে একটা অংশ দেখাচ্ছি, যে অংশে একজন ব্যক্তি বাংলাদেশে প্রতিবাদ করতে গিয়ে বলছেন ইসলাম মানে হচ্ছে খুনের বদলা খুন। বিশ্বাস করুন, ইসলাম ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ, সমস্ত যে ধর্মের ধর্মগ্রন্থ আমার তো সবগুলো পড়া হয়ে ওঠেনি, ইসলাম ধর্মেরটাও আমার পড়া হয়ে ওঠেনি, তাই ইসলাম ধর্মে এই কথা বলা রয়েছে কিনা আমি বলতে পারবো না। সম্ভবত আমার যেটুকু বোধ এবং বিদ্যা, তাতে কোনো ধর্মগ্রন্থে হিংসার কথা বলা হয় না। কিন্তু এই ব্যক্তি মিথ্যে তথ্য দিচ্ছেন। তিনি বলছেন ইসলাম ধর্মে নাকি খুনের বদলা খুন লেখা আছে এবং মানুষকে উস্কাচ্ছেন। বলছেন আগামী 25 তারিখে ভারতের হাই কমিশনে, সেখানে ভারতীয় দূতাবাসে তারা হামলা করবেন এবং যারা ডেইলি স্টার এবং তাদের যে সংবাদ মাধ্যম রয়েছে তাদের বাড়ি জ্বালিয়ে দেবেন, তাদের বাড়িতে যেন লোক ঢুকে যায় তার নিদান দিচ্ছেন পাবলিক প্লেসে দাঁড়িয়ে, ভদ্রসভ্য দেখতে কিন্তু জেহাদি মনস্ক। দেখে নিন একবার ভিডিওটা। কেন তাদেরকে সাপোর্ট দিবে? খুনিকে কেন সাপোর্ট দিবে? কিসের জন্য খুনিকে সাপোর্ট দিবে? তার কারণে আজকে তাদের কারণে হাতি মারা গেছে। আমাদের উচিত হলো এরপরে 25 তারিখ হলো সম্পূর্ণ ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করা। যে এম্বাসির ভিতরে ওয়ার্ক পারমিট করা আছে প্রতিটা ইন্ডিয়ানকে দেশ থেকে তাড়াই দেওয়া উচিত। আমার দেশের সন্তান কাজ করে খাবে, কিসের জন্য ওয়ার্ক পারমিট ওদের জন্য আপনার আসবে? প্রতিটা কর্পোরেশনে আপনার কিসের জন্য ওদের বেতন কেন 3 লাখ 4 লাখ টাকা হবে আর আমাদের ছেলেরা না খেয়ে আছে?
কিসের জন্য তাদের সাপোর্ট করেন? কিসের সাপোর্ট করেন ওদের? এই খুনিদের সামনে পড়ে দেওয়া উচিত, যা আছে আরো পড়ে দেওয়া উচিত। যে আমাদেরকে শেষ করলো, যে আমাদেরকে আমাদের দেশটাকে ডুবাই দিল, যে ইন্ডিয়ার তাবাদারি করে শেষ করলো আমাদের দেশটাকে, তারপরে সাপোর্ট গাবেন, তার সাফাই গাবেন। প্রতিটা সাংবাদিককে পিটানো উচিত। এই প্রথম আলো ডেইলি স্টার প্রতিটা সাংবাদিক ঘরে ঘরে যে ঘরে সাধারণ জনগণ যে আছে সবাই যাবে। সবাই আসবো, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীরা ঘরে আসবো। হাদির খুনিরে পালাতে দিছে কে? বলেন হাদির খুনিরে পালাতে দিছে কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কখন গ্রেফতার করবো আমরা? হাদির খুনির সাথে যারা জড়িত সবাইকে মৃত্যুদণ্ড, সবাইকে। ইসলাম যেটা বলে খুনের বদলা খুন, খুনের বদলা খুন। ইসলাম আমাদেরকে বিদ্বেষী বানাইছে, আমাদেরকে বিদ্বেষী বানাইছে। দেখতে পেলেন? দেখে ভদ্রসভ্য বলে মনে হতে পারে, কিন্তু বলছেন যে ইসলাম মানে রক্তের বদলা রক্ত। আমি জানি না, কিছু র্যাডিক্যাল পন্থী মানুষ তারা এইগুলো মনে করেন, কিন্তু ইসলাম ধর্মগ্রন্থে কি রয়েছে সেটা যারা ইসলামপন্থী মানুষরা রয়েছেন আপনারা জানাবেন আপনাদের ধর্মগ্রন্থে এই কথা বলা রয়েছে কিনা, যে এই ব্যক্তি যে বক্তব্য বললেন। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতের দূতাবাসে 25 তারিখে হামলা করবে বলে এরা প্ল্যান করছে। আমি ভারতের যারা অথরিটি রয়েছে, যদি আমার এই ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে এবং আপনাদের সহযোগিতায় যদি এই খবরটি পৌঁছে দিতে পারি, আপনারা যেখানে পারবেন এটিকে শেয়ার করুন। তার কারণ এই বক্তব্যটা তাদের কানে পৌঁছানো উচিত। তার কারণ আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক যেন সুরক্ষিত থাকে, তার ব্যবস্থা এবং দায়বদ্ধতা আপনার আমাদের দেশের সরকারের যেমন রয়েছে, আমাদেরও তেমনি রয়েছে। তাই এই তথ্যটি পৌঁছে দিন। বিশেষ করে এই জেহাদি পন্থাতে বিশ্বাস করা মানুষগুলোকে কিছুতেই বিশ্বাস করা যায় না। তাই নিশ্চিতভাবে আমাদের এই পদক্ষেপ নিতে হবে। এবং আমি এবার যে আপনাদের সামনে ভিডিওটা দেখাবো, যারা ভাবছেন এটা কাকতালীয়, যারা ভাবছেন যে কয়েকটা লোক গিয়ে এরকম গরম গরম বক্তৃতা দিচ্ছে কিংবা জেহাদি পন্থা বলছে, ব্যাপারটা নয়। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশটা কার্যত আড়াআড়ি ভাগে বিভক্ত, যেখানে শান্তিপ্রিয় কিছু মানুষরা রয়েছেন যারা সংখ্যাটা অত্যন্ত অল্প, তারা ভয়ে সিটিয়ে রয়েছেন। সেটা তারা মুসলিম, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা মুসলিম, হিন্দুদের মতো তারাও ভয়ে সিটিয়ে রয়েছেন। তারা কোথাও কিছু বক্তব্য বলার তাদের সাহস নেই। তার কারণ যদি ধর্মনিরপেক্ষ একটা তারা বক্তব্য বলেন, তাদের আওয়ামী লীগের নেতা বলে তাদেরকে কিন্তু পিটিয়ে মেরে দিতে পারে এই সমস্ত উন্মত্ত জনতা। আমি আপনাদের সামনে শোনাবো যে বাংলাদেশের লোকজন কি বলছে, যে 7 সিস্টার যখন তারা দখল করবে সেই দিনই হবে তাদের আসল স্বাধীনতা। তার কারণ তারা বিশ্বাস করে এই 16ই ডিসেম্বর ভারত ঐতিহাসিক দিন। আপনারা জানেন পাকিস্তান 1971-এর যুদ্ধের পরাজয় স্বীকার পর এই 16ই ডিসেম্বর 1971-এর ভারতের কাছে পায়ে ধরে কার্যত বশ্যতা স্বীকার করে নিয়েছিল। আর এই 16ই ডিসেম্বর সেই দিনটাকে বাংলাদেশ মনে করে যে তারপরে তো বাংলাদেশ নামক সন্তানের জন্মগ্রহণ হয়েছিল। তো সেই বাংলাদেশের পন্থীরা মনে করে তাদের বিজয় তখনই হবে যখন ভারতের 7 সিস্টার তারা দখল করে নিতে পারবে। শুনুন এই বক্তব্যটা, শুনুন। যেদিন 7 সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। যেহেতু গতকালকে 16 ডিসেম্বর গেছে, ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস। দাবি করতে পারে কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীরা, আমাদের কাছে তারা করে নাই। তাহলে আমরা সেই বিজয় দিবস কেমনে পালন করি? এসব তো মিলাইতে পারি না। সবকিছু প্যাঁচ লাগাই দিচ্ছে শেখ মুজিবে। শুনলেন? এই বক্তব্যগুলো নিশ্চিতভাবে কানে আসছে, আমাদের ভারতের যে সমস্ত গোয়েন্দা কর্তারা রয়েছে তাদের কানে আসছে। এই কানে আসছে বলেই এই মুহূর্তে তারা একেবারে সমস্ত রকমের ব্যবস্থা করে রেখেছেন। এবং বিশেষ করে তারা যেটা সীমান্তবর্তী এলাকাগুলোতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আপনারা জানেন চিকেন নেক অত্যন্ত একটা ছোট্ট গলিপথ, মানে একটা ছোট্ট একটা অংশ, সেই মধ্যে দিয়ে 7টা স্টেট কানেক্টেড রয়েছে যাদের 7 সিস্টার বলা হয়। এবং বারবার মোহাম্মদ ইউনূসের মুখ থেকে এই 7 সিস্টার সম্পর্কে বক্তব্য শোনা গিয়েছিল। ভারতের ভূখণ্ড নিয়ে অনধিকার চর্চা করেছিলেন এবং তাদের যারা সাগরেদরা রয়ে গিয়েছেন তারাও ক্রমাগত এই কথা বলছেন। শুধু তাই নয়, এবার যে ভিডিওটা দেখাবো আপনাদের সামনে রক্ত গরম করে দেবে এই ভিডিও। সামনে রাখবেন নিজেদের তেজ। এই সমস্ত র্যাডিক্যাল ইসলামিস্টদের মতো অপাত্রে দান করবেন না। প্রয়োজনে আমরা বিজয় তাদেরই হয় যারা ধৈর্য ধরে, যারা মানে কি বলবো, আইনের ওপর বিশ্বাস রেখে কাজ করে, বিজয় তারই হয়। যারা উগ্রপন্থাতে বিশ্বাস করে তাদের পরাজয় অনিবার্য। সময়টা আজও হতে পারে, আগামী পরশুও হতে পারে। আমি আপনাদের সামনে যে ভিডিওটা দেখাবো রক্ত গরম হয়ে যেতে পারে। আমাদের দেশের প্রধানমন্ত্রী
মানে তিনি বিজেপি নেতা হতে পারে, কিন্তু তিনি মানে তৃণমূল কংগ্রেসেরও প্রধানমন্ত্রী, সিপিএম এবং বিজেপির প্রত্যেকটির সকলের প্রধানমন্ত্রী। তাই গোটা 140 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীর ছবির ফটোটাকে মাটিতে লেপ্টে দিয়ে তার মুখের ওপর পা দিয়ে, ছবির ওপর পা দিয়ে দাঁড়িয়ে একজন র্যাডিক্যাল ইসলামিক তিনি বলছেন যে ভারতকে আমরা টুকরো টুকরো করে দেবো, ভারতকে যদি আমাদের দিকে এরা ভুলেও তাকায় তাহলে এদেরকে আমরা ছাড়বো না, এই ধরনের তারা বক্তব্য বলছেন। আপনারা শুনুন। এই মুহূর্তে একটা জিনিস আমি বলতে পারি, এই মুহূর্তে গোটা বাংলাদেশ ইউনাইটেড ভারতের বিরুদ্ধে। আমরা চাই যে নিশ্চিতভাবে এই সমস্ত র্যাডিক্যাল পন্থীগুলো তারা ইউনাইটেড হোক। তার কারণ আমরা যদি যদি কখনো হাইপোথেটিক্যালিও যদি ধরে নিই যুদ্ধ শুরু হয়, তাহলে একবার যুদ্ধে যেন এই প্রত্যেকটা একটা বড় অংশকে আমরা যেন কি বলবো, তাদেরকে বশ্যতার শিকারের মাধ্যমে নিয়ে আসতে পারি, সেই দিনটার জন্য আমাদের প্রতীক্ষা করতে হবে। কিন্তু এই ভিডিওটা রক্ত গরম করে দেওয়ার মতো একটা ভিডিও। আমাদের দেশের প্রধানমন্ত্রীর ছবির মধ্যে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আপনি তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম যা হতে পারেন, এর প্রতিবাদ যদি না করেন তাহলে নিজেকে ভারতীয় বলবেন কিনা সন্দেহ, সেটা ভেবে দেখবেন। দেখুন ভিডিওটি। একবার খালি বাংলাদেশের সাথে লাগিয়া দেখ, তোর ভারত কয় টুকরা, তুই কই নাই কুল পাবি না। তোর ভারত রে ছিন্ন বিচ্ছিন্ন বইয়ে গেলাম আমরা। তুই কি মনে করস আর কি শেখ হাসিনা বইয়া রয়েছে, তোর বাপ বইয়া রয়েছে, তোর বাপ শেখ মুজিব ক্ষমতা আছে, আওয়ামী লীগের দোষরা আছে, সুশীলরা আছে, তুই একবার খালি টোকা দিয়ে দেখ, খালি মোহাম্মদের চাকরি একটা ডিল মাইরা দেখ। তোর সালুয়া মামলা সিটে কাগজি গাওয়াম আমরা, এটা হস্তা মনে করিস। আমরা 18 কোটি তো, আমরা 18 কোটি শহীদ দিতে প্রস্তুত। তারপর তোর আগে সব থেকে বাংলাদেশ তুমি পারবো আমরা ইনশাল্লাহ, আগে আল্লাহ। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলবো, দীপু দাসের ভয়ানক পরিণতির সাক্ষী আমরা গোটা বিশ্ব দেখে কার্যত হাড় হিম হয়ে গিয়েছে। এবং সেখান থেকে একেবারে আন্তর্জাতিক স্তরের খবর এটা হয়ে গিয়েছে। এবং সেখানে বাংলাদেশকে আন্তর্জাতিক স্তর থেকে বাংলাদেশকে বলে রাখা হয়েছে যে তোমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কিন্তু তোমাদেরকে সামলাতে হবে, যদি না পারো তাহলে সেটা হস্তক্ষেপ করার জন্য কিন্তু কুণ্ঠা বোধ করবো না। তার কারণ দীপু দাসকে যেভাবে যে নৃশংস এবং পৈশাচিক উল্লাসতার সঙ্গে কোনো প্রমাণ ছাড়াই র্যাডিক্যাল কিছু মানুষজন কিভাবে মৃত্যুদণ্ড দিয়েছিল, তার ভিডিওটা আপনারা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখে নিচ্ছেন, সেটা দেখানোর মতো ভিডিও নয়। কিন্তু সেই ঘটনা থেকে আজকে আমাদের শিক্ষা নিতে হবে। তার কারণ একটা জিনিস মাথায় রাখবেন, এই কিছুদিন আগে নীতিশ কুমারকে নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছিল। একটি মঞ্চে নীতিশ কুমার একজন মুসলিম একজন ছাত্রীর, তিনি জানি না কি, তিনি হিজাবটা একটুখানি মুখ থেকে নাবিয়ে দিয়েছিলেন, সেটা নিয়ে ভিডিওটা দেখেছেন হয়তো। গোটা দেশে এই মুহূর্তে বিতর্ক শুরু হয়ে গেছে। যদিও সেখানকার রাজ্যপাল আরিফ আফতার বলেছে যে বাবা এবং মেয়ের সম্পর্কের মধ্যে যারা এই কুৎসিত ধর্মীয় রাজনীতি নিয়ে আসছেন তাদের বিরুদ্ধে আরিফ আফতার কিন্তু তিনি নামটা একটু হয়তো ভুলও বলতে পারি, এই মুহূর্তে মনে পড়ছে না, তো সেই রাজ্যপাল তিনি কিন্তু একেবারেই তিনি এটাকে নস্যাৎ করে দিয়েছেন এই ধরনের যারা ধর্মীয় এটাকে নিয়ে চেষ্টা করছেন। কিন্তু আপনারা ভেবে দেখুন, তার প্রতিবাদে বিহারে কোন ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বুকে মিছিল হয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত দীপু দাসকে এইভাবে ভয়ঙ্কর ভাবে মৃত্যুদণ্ড যারা দিল তাদের বিপক্ষে, এবং এই ভয়ানক হিন্দু বিরোধী আক্রমণে যারা হিন্দু নাম দেখলেই যারা একেবারে রেড়ে করে উঠছে, তাদের বিরুদ্ধে সেখানে পশ্চিমবঙ্গে বিজেপি ছাড়া আর অন্য কোনো রাজনৈতিক দলকে সোচ্চার হতে দেখছি না। এটা সব থেকে দুর্ভাগ্য। এবং এটা একদিকে দুর্ভাগ্য, একদিকে এটা আমাদের জন্য প্রত্যেকের একটা আই ওপেনার। আপনি যদি চোখটা বন্ধ করে না রাখেন তাহলে আপনার কাছে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে বাকি রাজনৈতিক দলগুলো তারা কার জন্য তারা এই ব্যাপারটিতে খুব একটা বিচলিত নয়। ওপার বাংলায় হিন্দুদের শুধু বলছে কি, দেখবেন যে তৃণমূল মুখপাত্রদের স্ট্যান্ড দেখবেন, তারা বলছে যে আমরা অত্যন্ত ঘটনাগুলোকে নিন্দা করছি, কিন্তু ওই কিন্তুর মধ্যেই বাকি খেলাটা তারা ছেড়ে দিচ্ছেন। এক লাইনে বলছেন যে বাংলাদেশে যা ঘটছে তা নিয়ে আমরা অত্যন্ত নিন্দা প্রকাশ করছি, কিন্তু ওটা তো অন্য দেশের ঘটনা। কিন্তু বলে এই কিন্তু বলে যা জাস্টিফিকেশনটা দিচ্ছেন সেটা আপনি শুনলেই বুঝতে পেরে যাবেন যে এরা শর্ত সাপেক্ষে নিন্দা জানাচ্ছেন। কিন্তু ছাড়া একটা এইরকম স্টেটমেন্ট বলছেন না যে বাংলাদেশে যা ঘটছে আমি চূড়ান্ত নিন্দা করছি, এই নিয়ে আমি আর কোনো বক্তব্য বলতে চাই না। তার কারণ
অন্য দেশের কথা যা বলবে আমাদের কেন্দ্রীয় সরকার বলবে, কিন্তু আমার দিক থেকে, আমার দলের দিক থেকে আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, দলও হয়তো তিনি নাও বলতে পারেন, যে ব্যক্তিগতভাবে আমি তীব্র এর প্রতিবাদ জানাচ্ছি। এটা একেবারে মানে এরকম ধরনের ঘটনা হওয়া উচিত নয়। কোনো কিন্তু ছাড়া কোনো তৃণমূল কংগ্রেসকে বাক্য বলতে শুনবেন না। সবাই দেখবেন একটা করে তীব্র ধিক্কার জানাচ্ছি, কিন্তু এই কিন্তু বলার পর মানে প্রথমটা এক লাইনে সেরে দেবে, আর দ্বিতীয় এই কিন্তুর পর যে এক্সপ্লেনেশনটা দেবে যে বিজেপি কোথায় কি কোন রাজ্যে কি করে বেড়াচ্ছে, এটা দিয়ে কার্যত ব্যালেন্স করে দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশে ওই হিন্দু ছেলেটির সঙ্গে যা ঘটেছে নৃশংস, ভারতবর্ষেও যেন তেমনটা ঘটে, এই মানে তেমনটাই যেন আকছাড় ঘটে, এই রকমটাই ন্যারেটিভ তারা বোঝানোর চেষ্টা করছেন, যেটা অত্যন্ত নিন্দনীয়। আর তার কারণ হচ্ছে আমরা সৌভাগ্যবান যে ওই দীপু দাসের মতো পরিণতি আমাদের দেশের একজন নাগরিকেরও এরকম পরিণতি হয় না। আমরা সৌভাগ্যবান, ভারতে সেই ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, এবং আগামী দিনেও এই ধরনের মানে সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ থাকবো, কোনো হিংসায় যে পা দেবো না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। রাজনৈতিক নেতৃত্ব কিন্তু অনেক চেষ্টা করবে, কিন্তু মাথায় রাখবেন এই চেষ্টার ফলে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে সমাজনীতি, গোটা বিশ্বের কাছে বাংলাদেশের পরিস্থিতি এবং রণনীতি প্রত্যেকটি ক্ষেত্রে একেবারে খাদের কিনারেতে চলে যাচ্ছে। এরা এমন চির অন্ধকারে লুকিয়ে যাচ্ছে, এরা গভীর অতলে মানে ডুবে যাচ্ছে, যে এদেরকে একটা দিন মানে আস্তে আস্তে ভারতের কাছে সে আত্মসমর্পণ করে বলতে হবে যে ভাই, আমার দেশটাকে তোমরা লিজে নিয়ে নাও, কিংবা আমার দেশটাকে তোমরা এমনি নিয়ে নাও, কিন্তু আমাদের দেশের ব্যয়ভারটা করো। আমাদের দেশে যেন ইলেকট্রিক সাপ্লাইটা যেন চলে, আমাদের দেশের মানুষগুলো যেন দুবেলা দুটো খেয়ে পড়ে বাঁচে, সেই ব্যবস্থার জন্য বা কিংবা প্রযুক্তিগত সাহায্য তোমরা করো। এইটুকুর জন্য এরা অ্যাকচুয়ালি পাকিস্তান আত্মসমর্পণ করেছিল 16ই ডিসেম্বর, আর এদেরও সময় হয়ে গিয়েছে, এরাও আত্মসমর্পণের পথে যাচ্ছে। তার কারণ একটা দেশ যদি নিজেদের সম্পত্তি ভেঙে অন্য দেশের নামে প্রতিবাদের কথা বলে, তার মানে কতটা মূর্খ হতে পারে। গতকাল এই হাদির আপনার একে সমাধিস্থ করার পর যে রিচুয়ালস গুলো রয়েছে, সেগুলো হয়ে যাওয়ার পর এদের বিধানসভা না সংসদ ভবনে এরা সবাই মিলে হু করে ঢুকে একেবারে ভাঙচুরের মতো জায়গায় চলে গিয়েছিল। সেনাবাহিনীর তৎপরতায় সেটা আটকে গিয়েছে। এদের লক্ষ্য হচ্ছে যে কোনো বাংলাদেশের জায়গা ভাঙচুর করে সেখানে টিন, বালি, ইট, তারপরে দুটো কম্পিউটার, দুটো টয়লেটের যদি দু একটা মগ পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে বাড়িতে চলে যাওয়া। তো এই ঘটনাগুলো নিজেদের দেশের সম্পত্তি ভেঙে চুরে যারা নিজেদের দেশটাকে কার্যত ধুলের সঙ্গে অর্থনীতিকে মিশিয়ে দিচ্ছেন, তারা মানে কোন বিপ্লব নিয়ে আসছেন, এবং মানে এদের ভবিষ্যৎটা যে কত বড় অন্ধকার, সেটা বাংলাদেশেরই মানুষ, কিছু মানুষ বুঝতে পেরেছে যারা অসহায়। যে সমস্ত তারা কিন্তু আমি কিন্তু ধর্মের কথা বলছি না, হিন্দু ধর্মের কথা বলছি না। ওখানকার হিন্দু ধর্মের মানুষরা অতটা শিক্ষা পাওয়ার মানে সার্বিকভাবে অতটা শিক্ষা পাওয়ার মতো পরিস্থিতি তাদের নেই। তারা অনেক একটা বড় অংশের মানুষ গরিব পর্যায়ে রয়ে গিয়েছে। ম্যাক্সিমাম প্রগতিশীল মুসলমানরা তারা পর্যন্ত বাংলাদেশের এই ভয়ানক ঘটনায় তারা আতঙ্কিত। তারা বুঝতে পারছেন তাদের সন্তান সন্তাদিদের অবস্থা আগামী দিনে। আমরা ঠিক যেমন ভয় পাচ্ছি যে পশ্চিমবঙ্গে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষে ভয় পাচ্ছি যে আমাদের আগামী প্রজন্ম পশ্চিমবঙ্গে থাকতে না পারার সম্ভাবনাই ম্যাক্সিমাম। দেখবেন যে আমি ভাগ্যক্রমে এই টিকে গেছি, কিন্তু আমার বয়সে যারা পড়াশোনা করেছেন তারা সব পশ্চিমবঙ্গের বাইরে ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে গিয়েছেন। যারা মানে ইঞ্জিনিয়ারিং পড়েছেন সবাই পশ্চিমবঙ্গের। আমি ভাগ্যক্রমে টিকে আছি, আমার ম্যাক্সিমাম বন্ধু চলে গিয়েছে পশ্চিমবঙ্গের বাইরে। আর বাংলাদেশেও যারা এই মুহূর্তের অভিভাবক কিংবা আমাদের বয়সী যারা রয়েছে, তারাও হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে এরপরে তাদের নেক্সট জেনারেশনকে না তাদের দেশে আর রাখা যাবে না। তাদের এই আন্দোলনের, এই বাদবাকিদের এই ঔদ্ধত্যতার জন্য দেশের অর্থনীতি থেকে সবকিছু সমাজনীতি এমন জায়গায় গুড়িয়ে যাচ্ছে যে এটাকে আর রিফর্ম করা 100 বছরেও আর সম্ভব হবে না। যে গরিমা বাংলাদেশ একটা সময় নিয়ে এসেছিল, তছনছ করে ফেললো। সে যা করছে তাদের ব্যাপার, কিন্তু ভারতের সম্পর্কে এই যে থ্রেট মূলক কথাগুলো বলছে, ভারত সরকারকে পাশাপাশি আমাদের প্রত্যেকটি জনগণকে কিন্তু সজাগ এবং সতর্ক রাখতে হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষকে, যাদের হাতে শেষ সুযোগ এই অবৈধ বাংলাদেশি নাগরিকদের তৃণমূল কংগ্রেসের ভোটার হিসেবে আমরা ভোটার লিস্টে জায়গা দেব না। এই প্রমিসটা আসুন আজকে করে পর্বটা শেষ করি। আপনারা সকলেই বলুন আমার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে, যেখানে মুখে ভার্চুয়ালি যেভাবে বলুন যে বাংলাদেশিদের আমাদের ভোটার লিস্টে জায়গা দিয়ে তৃণমূল কংগ্রেসীদের সুযোগ করতে আমরা দেব না। সে যতই তৃণমূল কংগ্রেসেরা বলুক না কেন, সবাই তো বাংলা ভাষায় কথা বলছে, ওরাও বাংলাই বলছে, আমরাও বাংলাই বলছি, সবাই বাংলাই বলছে। তো এই ন্যারেটিভে যাবেন না। ভারতের সংবিধানের মতে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী চুজ করার অধিকার শুধু ভারতীয়দেরই থাকবে, অন্য দেশের নয়। এই শপথ নিন,
যারা এর বাইরে কথা বলছেন তাদেরকে বর্জন করুন, রাজনৈতিকভাবে একেবারে বর্জন করার শপথটা নিন আজ থেকে। এখনকার মতো এখানেই।